বুড়ো আমার খালি এতটুকু আফসোস যে আমি করলাম কি আর আমার সাথে হইলো কি। নিজেকে কোনোভাবেই বুঝতে পারছেন না, নিজেকে কোনোভাবেই সামলাতে পারছেন না, তাদের আপনি একটু পানি। বিশেষ শেষ দিকে ফেসবুকে হঠাৎ একটা ছেলে মানে পোস্ট করে তার বন্ধুর সাথে রিলেশন করতেছে। তো আমি ওখানে হাহা রেখ দিই। তো তার কিছুক্ষণ পরে একটা মেসেজ আসে যে আপু হাহা দিলেন কেন। তো তখন আমি বলি ভাইয়া আপনার পোস্ট এরকমই ছিল। তো চলে গেছে, সেদিন চলে গেছে। তারপরের দিন আবার নক দিছে, আচ্ছা আপু আপনার বাসা কোথায়। তো আমি তার সাথে কথা বলি, একদিন কথা বললাম। তো সে আবার কি করছে, একদিন তার হাত উনি তখন সৌদি থাকতো, তো ওর হাতে একটু ব্যথা পেয়েছে, ছবি তুলে পাঠাইছে। তো আমার কাছে খুব মায়া লাগছে বিষয়টা, মানে হাত। ততদিনও আপনাদের কি হাই হ্যালো শুরু হয়ে গেছে? হ্যাঁ, হাই হ্যালো শুরু হয়ে গেছে। এরপর ওই ছবিটা দেখি না আমার একটু মায়া কাজ করলো। তো আমি তার সাথে কথা বলি, হাই হ্যালো করি। তো তার 5 দিন পরে সে আমাকে প্রপোজ করে, কিছু বলি নাই। তো তার কতক্ষণ পর সে আমাকে বলতেছে কি যা বলার এখনই বলেন, না বললে খুব খারাপ হবে। তো আমি বলছি কি খারাপ হবে, দেখি সে একটু কান্নাকাটি করতেছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এক পর্যায়ে রাজি হয়ে যায়। তো কথা বলি বা বেশ ভালোই চলতেছিল। দেখলাম আমার প্রতি তার অনেক মায়া। উনি তখন সৌদি থাকতো, সারাদিন কাজ করে বাহিরে, কিন্তু সারাদিনই আমাকে লাইনে রাখতো। এরকম কথা বলতে বলতে প্রায় 1 বছর চলে যায়। 1 বছর চলে যাওয়ার পর তারপর তার বার্থডে আসছে। বার্থডে আসার পরে আমি কি করি, তাকে মানে সারপ্রাইজ গিফট করার জন্য আমার একটা ভাই আসলে পরিচিত, উনিও সৌদি থাকে, 10,000 টাকার মতো পাঠাই। উনি একটা কেক দিবে, ফুল টুল দিবে, চকলেট দিবে। ওই কেক আর চকলেট নিয়ে যায়। এরপরে কি হয়, ও আমাকে মানে শাড়ি, ফুল টুল হাবি যাবি অনলাইনে গিফট পাঠায় দেয়। তখন এত খুশি হয়েছি, মানে আমার লাইফে সবচেয়ে বড় গিফট হয়ে যায় এটা। তখন তার সাথে আমার রিলেশনটা এত গভীরে চলে গেছে, ওর থেকে সরে আসবো তার কোনো রাস্তা নাই, কারণ আমি ওর সাথে খুব ফ্রি হয়ে যাই। তো আপনাদের ভিডিও কলে কথা হতো, ছবি টবি পাঠানো হতো। ও যখন যা বলতো গুরু, মানে যদি রাত 3টা না 4টা না, এখন সাজো, এখন শাড়ি পরো, এখন এটা করতে হবে, ভিডিও টিডিও সব পরে কথা বলতে থাকি। তো এর মাঝখানে আমার একটা বান্ধবী ছিল, হঠাৎ একদিন বাসা আসছে। তো তখন আমি দেখি কি ওর মেসেঞ্জারে ওরে মানে আই লাভ ইউ বলতেছে, ওর আই লাভ ইউ বলতেছে। পরে আমি বলতেছি কি তুই ওর আই লাভ ইউ বলতেছিস, কয় কেউ তো আমার সাথে রিলেশন করে, আমার সাথে রিলেশন, আমার বয়ফ্রেন্ড। আমি কি তুই দেখতেছিস না, আমি স্টোরি দেই, আমি পোস্ট করি ওরে নিয়ে। পরে বলতেছি কি হ্যাঁ আমি দেখতেছি। ও আমার বলতেছে তুই নাকি অনেক পাগলামি করস, তাই তোর থেকে সরতে পারে না। পরে আমি আর ওরে কিছু বলি না। রাত্রে বাসায় যাওয়ার পরে ওরে আমি ধরার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো তুমি ওর সাথে রিলেশন করো। আমি অনেক কান্নাকাটি করি, তাহলে আমার সাথে আর কথা বলার দরকার নেই। পরে বলছে না, ও একটা খারাপ মেয়ে, আমি জাস্ট ওর এমনি বাজাইতেছি, তুমি কিছু বইলো না, আমি ওরা ট্রাই করতেছি, এই আর কি। পরে আমি বলছি আচ্ছা তোমার, ও আমার যা বলতো গুরু, মানে দিন, এটা রাত, আমি তাই বিশ্বাস করতাম। তো ও বাংলাদেশে আসবে। পরে আমি বলছি ওকে ফাইন, তাহলে আসা পড়ো। আমি তো অনেক খুশি, এক্সাইটেড, আসবে, আমরা দুজন দেখা করব, এটা সেটা, ঘুরবো, কত এক্সাইটেড। তো ও আসে, ওর আইডিটা আবার আমার কাছে ছিল, ও জানতো না এটা, মানে ও একবার দিছিল কিন্তু ও পাসওয়ার্ড চেঞ্জ করতে ভুলে গেছে। পরে ও আসছে বাংলাদেশে, আমি দেখি কি ওর ফ্রেন্ড কাছে মেসেজ করে যে দোস্ত এরকম এরকম মেয়ে আছে নাকি, এটা সেটা হাবিজাবি, মানে বিভিন্ন প্রকারের করতেছে, টাকা দিব, এটা সেটা। তো তখন আমি ওইগুলো দেখি। তারপর দেশ আসার সাথে সাথে তিশা নামে একটা মেয়ের সাথে রিলেশন ইনভলভ হয়ে যায়। আমি দেখার পরে আমি কি তুমি এরকম কি শুরু করছো, তুমি আমার সাথে মিট করবা না? সে অলরেডি দেশে আসছে কিন্তু আপনার সাথে মিট করে নাই? না, ওর দেখলাম ও বাহির থেকে আসছে, মানে গার্লফ্রেন্ডের জন্য তো মানুষ একটা চকলেট আনে, ও কিন্তু আমার জন্য সেটা করে নাই, কিছুই আনে নাই, খালি হাতে, মানে আমার দিক থেকে খালি হাতে। কিন্তু আমার ফ্রেন্ড ওরে কি কি আনতে বলছে, ও সেগুলো আনছে। এই সব বিষয়ে আমার খুবই খারাপ লাগে। তারপর আমি ওর সাথে ডিরেক্টলি কথা বলার পর আমি ওরে জিজ্ঞাসা করতেছি এগুলো কি ভাই, এগুলো কি? পরে ও আমার বলতেছে তুই জানোস না, তুই আমার যোগ্য না, এটা না তোরে, তুই জানোস না আমি তোরে চাই না, তুই কেন আমার আগে পড়ে আসছিস। অনেক গালাগালি করে গুরু, ওর মুখের ভাষা মানে এতটা খারাপ, জঘন্য ভাষায় গালাগালি করে, তখন আমার মন চায় না যে আমি বাইতে থাকি। তারপর আমি নিজের হাত কাটি। তো এরকম পাগলামি করে দেখে আমার ফ্যামিলি কি করে, আমাকে নিয়ে রিহেবের মধ্যে দিয়ে দেয়। পরে ওখানে যখন ছিলাম, ওখানকার মানুষ, তারপর সবাই বলতেছে তোমার ফ্যামিলি তোমার নিতেছে না কেন, তুমি একটা সুস্থ মেয়ে, তুমি কোনো ড্রাগস অ্যাডিক্ট না। পরে আমি ওখানের মানুষদের সবাই কাহিনীগুলো বলি, এরকম কাহিনী। শুধুমাত্র ওই প্রেমের প্রতারিত হয়ে আপনি পাগলামি করছিলেন, যার কারণে আপনাকে আপনার বাসা থেকে রিহাবে রেখেছিল? হ্যাঁ,
কারণ আমার বাপ মা আমার উপরে পুরো ফেড আপ ছিল। আর আমার একটা ব্রোকেন ফ্যামিলি, আমার বাবা সেকেন্ড ম্যারেজ ছিল, বাবা মা দুইজনেই চাইতো কি মানে ওরকম পাগলামি করতেছে যা করে কোথাও ফালাই দিই, মানে সবার কাছে আমি একটা পথের কাটা হয়ে যাই। তো ওখানে যাওয়ার পর সবাই আমার নিয়ে, আর রিহাবের মধ্যে সবাই আমার নিয়ে খুব মানে আমার সবার চেয়ে আলাদা রাখতো, খুব ভালো চোখে দেখা হতো, বলতো কি আরে মেয়েটা তো ভালো সুস্থ একটা মেয়ে, এনে দিছে কেন। পরে আমি সবাই বললাম এই কাহিনী, ওর সাথে কথা বলার জন্য 1 মিনিট ফোন কল করার জন্য মানে সবার হাতে পাই দিল, সবাই বলতেছে কি তুমি যা চাও যা খাইতে চাই বাইনা দিব, কিন্তু ওর সাথে কথা বলে দিব না, তোমার বাপ মার করা নিষেধ। আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তাম ওই রিহাবে থেকে। এমন কোন মানুষ নাই গুরু যে আমার কোরআন শরীফ শুনেন পড়াশোনা না কান্না করছে। আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম, আমি বলতাম কি আল্লাহ কি অবস্থা আছে, ও কেমন মিস করতেছে কিনা, আমি ঘুমাইতে পারতাম না গুরু। যখন কোরবানিদের সবাই আমি বের হয়েছি, তারপর আমি বাসায় যখন আসছি গাড়িতে বসে আমার বোন নিয়ে অনেক ছবি দেখাইতেছে, ও অনেক মেয়েদের সাথে ঘুরতে গেছে, বাইক টাইক কিনছে, অনেক ছবি দেখাইতেছে। আমার তো মানে মাথার উপর আকাশ ভেঙে পড়তেছে। আর এখানে আমার ফ্যামিলি ওরা জানাইছে যে আমি মারা গেছি। হ্যাঁ আমি আত্মহত্যা করছি, মারা গেছি। তখন কিন্তু দেশেই, এখনো দেশে। তারপরে কি হয়, তো আমার সাথে কথা বলার ট্রাই করে, তো আমি আর কথা বলতে চাই না। তারপরে ও আমার বলে কি একবার দেখা করো, আমি তোমার এখন বিয়ে করবো। আর আমি বলি কি না আমি দেখা করবো না, আমার ফ্যামিলি যা বলে তাই। পরেও আমার আম্মুর সাথে কথা বলে, পরে আমার আম্মুরে বলে কি যে আন্টি কে আর একটু পাঠান, আমি ওর নিয়ে যাব, আমার আম্মুর সাথে দেখা করো, পরে আর কি আমি ওকে বিয়ে করব আম্মু ডিসিশনের পরে। মা কয় কি তুই তোর লেগে অনেক পাগলি, তো আচ্ছা ঠিক আছে তো যা। গেছি, তখন দেখি কি দূরের থেকে একটা লাল শার্ট পরে একটা ছেলে আসতেছে। তখন দেখছি অনেক লম্বা একটা ছেলে, তো দেখলাম, উঠলাম গাড়িতে। তো কি করে দাউদকান্দি ব্রিজ পর্যন্তই এখন আমার ফেস দেখবে। এর আগে দেখা হয়নি আপনাদের? না, এটা আমাদের ফার্স্ট মিট। পরে জোর করে হোক আমাকে দেখছে। পরে আমি ওর মোবাইলটা নেই, আমি ওর মোবাইলটা একটু ধরি, বলে আচ্ছা ঠিক আছে। পরে দেখি কি আরেকটা মেয়ে ওই মেয়ের সাথে ভিডিও কলের উল্টা পাল্টা, মানে ওর মোবাইলটা ধরার পরে গ্যালারিতে দেখি এইসব। তখন আমি আরো কষ্ট পেয়েছি। তারপরে আমি ওখানে কিছু বলি না, যে আমাদের ফার্স্ট মিট, আজকের দিনটা আমি নষ্ট করতে চাই না। ও যে ফার্স্ট টাচ করা গুরু, আমার হাত ধরা, আস্তে করে একটা হাত করছে, মানে এটা মনে হলো আমার পৃথিবীর সবচেয়ে একটা অন্যরকম একটা অনুভূতি, যেটা আমি কখনো ভুলতে পারবো না। আচ্ছা, তারপর আমার পাঠায় দিচ্ছে, ওর মার কাছে আর নেই। ওই দিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, 3 দিন পরে ওর একটা ফ্রেন্ড ছিল রাকিব, তো এই রাকিব কি করলো আমাকে বলতেছে তোমার তো সে পছন্দ করে নাই, ও শিখাই দিছে, ও সামনে ছিল তো ভাইয়া আমার অপমান করতেছিল ওর ফোন থেকেই, তোমার সাথে রিলেশন রাখবো না, আর যদি এমনি কথা বলতে পারো ফ্রেন্ডলি, কিন্তু বিয়ে শাদী করতে পারবো না, তুমি তার থেকে হাইটে শর্ট, এটা সেটা অনেক অপমান করেই বলে। তুমি বুঝো না কেন, ও তোমার পছন্দ করে না, তুমি একটা মানুষের জন্য এরকম পাগলামি বারে বারে ফোন দাও, এটা সেটা। আর সবচেয়ে বড় কথা, তোমার বিয়ে করতে পারো তুমি 10 লাখ টাকা দিতে হবে। আমি ওরা খুব ভালোবাসি, মানে গুরু আমি এতটা ভালোবাসি, আমি চিন্তা করি কি মানে ও আমার একটা কথা বলছিল, এক নারী এবার একটা ছেলে ঠিক করতে, তাহলে তুমি আমার ঠিক করতে পারবে না। তো আমি মনে করছি যে না, আস্তে আস্তে বুঝে ঠিক করবো। তারপরে কি হয়, তখন আমার সাথে রিলেশনটা ঠিক হয়েছে মোটামুটি, কথা বলতাম। ও আমার বলতেছে কি তুমি আসতে পারবা, দেখা করবা, সেটা আমরা ঘুরতে যাবো। পরে আমি বলছি ঠিক আছে। পরে ও আমার নেওয়া যায় ওর বাসায়, সেদিনই ফার্স্ট আমাদের ফিজিক্যাল রিলেশন হয়। ওর বাসাতে? হ্যাঁ। বাসায় কেউ ছিল না? না, ওর আম্মু ছিল না। তো আমি আমার মতো এসে পড়ি, সে তার মতো থাকে। তারপর আমাদের কথা হতে থাকে, সে অসুস্থ হয়, আমি তার ট্রিটমেন্ট করার জন্য তার হসপিটালে পর্যন্ত আমি থাকি, তার মাও থাকে হসপিটালে, আমিও থাকি হসপিটালে একসাথে। সে একটু রিকভারি হয়, প্ল্যান করতে থাকে যে সে বাইরে চলে যাবে, দেশের বাইরে যাবে, সেটা আমি জানি না। তার যেদিন ফ্লাইট, তার ফ্রেন্ড আমার ফোন দিয়ে বলে কি ফারহানের তো আজকে ফ্লাইট, তার ফোন দিতেছি, সে ফোন ধরে না, মেসেজ করতেছে খালি। তারপর আমি কি করি, সাথে সাথে এয়ারপোর্ট চলে যাই, কোনো রকম আধা ঘন্টার মধ্যে দেখি সে ঠিকই ওখানে তার ফ্লাইট। আমি তার কান্না করে গুরু পায়ে ধরে পড়ি, বলতেছি কি তুমি যা বলবো আমি তাই শুনো, তুমি জানো না, তুমি আমার মিথ্যা কেন বলছো, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। ও আমার বলতেছে যে আমার আজকে ফ্লাইট, আমি তার বিয়ে করে চলে যেতেছি না, আমি আবার আসবো। পরে ও কি করলো, আমার হাতটা ছেড়ে দিয়া ও ভিতরে ঢুকে গেল। অনেকক্ষণ 8টা পর্যন্ত ওখানে ছিলাম। পরে আমার ভাইয়ে যাইয়া আমার বৈজ্ঞানিক ওখান থেকে নিয়ে আসে, আমি ওরা ফোন দেই বা কথা বলার ট্রাই করে, আমার সবকিছু থেকে গুরু যাওয়ার পর ব্লক মেরে দিছে। এত অপমান, এত নির্লজ্জের মতো কথা বলতো গুরু যা, কিন্তু মানে আমি কারো বুঝাইতে পারি না যে আমি কি হারাইছি বা কি হইতেছে আমার সাথে, এটা আমি কারো বুঝাইতে পারি না। আমি ওরা কতটুকু ভালোবাসছিলাম, ওনাকে আমার মন থেকে কখনোই চাই নাই, জানি নাকি মন থেকে চাই না, তার সাথে কিভাবে লাইফ লিড করবো। তাহলে আমি যে এত কিছু করলাম কার জন্য করলাম
কোনো একটা রোজা গেছে, একটা ঈদ গেছে, আমি মনে করি না আমার জন্য কোনো ঈদ, আমি একটা ড্রেস নেই নাই, কিচ্ছু খাওয়া দাওয়া আমার হয় না, আজকে আমি কালকে সারাদিন কিছু খাই না। আমার অপরাধটা কি ছিল পুরো? আমার এত আশা। আপনি বলছিলেন যে আপনি তার কুমিল্লার বাসাতেও গেছেন। হ্যাঁ, তার সাথে একসাথে- কয়েকবার গেছি, ওর মা থাকতেও পরে গেছি, ওর মার সামনে গেছি, তারপরে ওর আম্মু আমি একসাথে হসপিটালে ছিলাম। তারপরে আমি কি করি, আমি মানে পাগল হয়ে যাই, আমি না পারি খাইতে, না পারি বসতে, পুরো আমি পুরো মরা হয়ে গেছি। আমি একটা সুস্থ মানুষ, দিনের পর দিন মরতেছি এরকম ভাবে, মেন্টালি প্রেসার, ডিপ্রেশনে থাকা। পুরো আমার খালি এতটুকু আফসোস যে আমি করলাম কি আর আমার সাথে হইলো কি। আমার ভালোবাসার করতে ছিল কই, আমি ওর এত ভালোবাসার পরেও ওরে আমি আমার করে রাখতে পারি নাই। এতটা চাইছি, আমার পায়ে ধরছে যে তুমি আমার সাথে এমন করো না, আমার বিয়ে করা লাগবে না, একটু মনে কথা বলো মাঝে মধ্যে। তাও মনে করেন আমার সাথে কুকুরের মতন অপমান করতো, তুই এটা না, তুই ওটা না, তুই এরকম, তুই ওরকম। আমি একটা মেয়েটার বয়সটা শোনার জন্য ঘুরে এমন পাগলামি করতাম, আমার ফ্রেন্ড সার্কেলের সবার পায়ে ধরতাম, একটু বাড়ানোর সাথে কথা বলা দাও, একটু ওর সাথে কথা বলা দাও, কিন্তু কোনোদিন আমার আমার মনের ফিলিংস গুলো বুঝাইতে পারি নাই। এত বড় বেইমানি আমার সাথে করলো, কিন্তু বিনিময় কিচ্ছু পাই না আমি ওর থেকে, জীবনে কিচ্ছু না। একটা ঈদ কিছু করে আমি বলতে পারবো না যে সবাই তো সেমাই খায়, কত কিছু করে, আমি ঘরে কিচ্ছু খাইছি কোনো। আমার মনের অবস্থা এতটা খারাপ, আমি আমার না পারতেছি মারে বুঝাইতে, না পারতেছি বোনরে বুঝাইতে, না পারতেছি কেবার। এখানে ফ্যামিলি ওর জন্য আমার প্রেশার করে ঘুরে, আমার মন চায় আমি যেদিক দুই চোখ যাই, যাওয়ার জায়গা পাইতাম আমি চলে যেতাম, আমি এত প্রেশার আর নিতে পারতেছি না। পরে আমার মন চায় ঘুরে আমি কোথাও বলছিল চলে যাই বা আমি যাই, নাহলে আমি যেদিক দুই চোখ চলে যাই, যে আমার ফ্যামিলির প্রেশার। নিজের ছোট বড় কথা বলতে হবে না 2 মিনিট, ও অসুস্থ ঠিক আছে, কিন্তু আমার লাইফটা নষ্ট করে দিতে কোনো আমি পারি না। আমার সাথে একটা মিনিট কথা বলার জন্য জন্য কত পাগলামি করছে, ও সবার জন্য মায়া লাগে, অন্য মেয়েদের জন্য মায়া লাগে, কিন্তু আমার জন্য কোনো মায়া কাজ করে নাই কোনোদিন। এত বড় অভিনয় আমি বুঝতে পারি না যে আমার সাথে হইলো পৃথিবীতে। আমি না পারছি কারো অনেক কষ্ট দিয়ে কথা বলি না, কোনো আর পরিবারের সাথে যোগাযোগ করতে চাই, অনুরোধ করতে চাই। কেয়া মানসিক ভাবে হয়তো সুস্থ নাই, আমাদের কাছে তাই মনে হচ্ছে। মানুষটা আসলে সেটার পরিবারের সাথে একটা সম্পর্ক নিয়ে পড়েছিল, নিজেকে সামলাতে পারছে না, নিজেকে কোনোভাবেই বুঝতে পারছে না, নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। তাদের আপনি একটু পানি খান। এই ফারহান আপনার কখনোই ছিল না। ফারহান তার নিজের প্রয়োজন মিটিয়েছে আপনাকে ব্যবহার করে, এবং এখান থেকে আপনাকে ফিরে আসতেই হবে। মানুষের জীবন অনেক মূল্যবান, এই মূল্যবান জীবনটা এভাবে নষ্ট করে দিয়েন না, এটাই আমাদের অনুরোধ।